মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্বও আমাকে নিতে হয়েছিল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ বিশ্বাসের অবমাননা জান থাকতে আমি হতে দেব না। দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে। আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সে পথের অপারেশনাল ম্যাপ স্ট্রিট জোগাড় করে তার ওপর ওন ট্রপস এবং এনিমি ট্রপস পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্বও আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসাবে। এর সবগুলোই আমার রেজিমেন্টের বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসাবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার কোনো হুকুম নাই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেখা হতো, আলাপ হতো দেশ নিয়ে। ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে বিশ্বাস করে। কোর্স করার সময় ও সবসময় আমাকে নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করত অত্যন্ত আন্তরিকতার সাথে। এ সম্পর্কে পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো রকম সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সাথে দেখা করতে। ও ঠিক এলো আমার মেসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটি ব্যাপারে সাহায্য চাই, যদি ভরসা দাও তবে বলি। ও কিছুটা লজ্জা পেল, বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইবো সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন সেটা আমি বুঝতে পেরেছি, তবে আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপ শিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপ শিট নম্বরগুলো দেখেই বুদ্ধিমান শফিক হয়তোবা আজ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাবার চেষ্টা করছি, তাই এ ম্যাপ শিটগুলো আমার ভীষণ প্রয়োজন। ও কথা শুনে বলল, কিন্তু স্যার, জানি শফিক, তাতে যথেষ্ট ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমারও শাস্তি হতে পারে। তাই যা কিছুই করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবেচিন্তে স্থিরভাবেই তোমাকে নিতে হবে। এ ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার অনুরোধ, এ ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে বিশেষ কিছু বলবে না। আশা করি তুমি অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ বিশ্বাসের অবমাননা জান থাকতে আমি হতে দেব না। কাল বিকাল 5টায় খোকা বাজারে আমার সাথে আপনি দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকেল 5টায় আমি খোকা বাজারে নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, 5টা বেজে শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এ কাজ তার পক্ষে করা সম্ভব নয়? চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5:20 হয়ে গেল, ভাবলাম শফিক আর আসবে না। চলে যাবার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ দেখি ত্রস্ত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটা ঝোলা, ডান হাতে উঁচু করে আমাকে ইশারায় তার আগমন বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। সরি স্যার, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না। হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজন। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ, দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করাই আজ বেশ খিদে পেয়েছিল। আস্ত 2টো মুরগির সবজি,
সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজনে। বেয়ারা কাওয়ার পট এবং কাপ রেখে গেল। কোনার দিকে একটা নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারে জনপ্রিয় ফিল্মি গান বাজছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকেরাও আমাদের কথা কিছু শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিতও হয়ে পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র আল্লাহ পাকই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সে প্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম বলেই আস্তে টেবিলের নিচে দিয়ে সে ঝোলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছোট করব না, তবে একটি কথা জেনে রাখো, 25শে মার্চ ন্যাক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তা ভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ারি বানিয়ে উচ্চারণ করেছেন। কোয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে। সেক্ষেত্রে তোমার এই সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হওয়ার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশের ইতিহাসে থাকবে ভাই, এ ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে ধরা গলায় বলল, স্যার, আমার এ অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমিও পাড়ি জমাই, কিন্তু আমার ফ্যামিলি ম্যান, পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এই অক্ষমতা আমাকে পীড়া দেবে সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিথ্যে ভয় পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষেই কি যুদ্ধে সরাসরি যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নানাভাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি এক অমূল্য অবদান রাখলে। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথাই শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যেই খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজনে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই চলে যেতে হবে। সময় প্রায় হয়ে এলো। চলো তাহলে তোমাকে নামিয়ে দিই। গাড়িতে বসে শফিক বলল, স্যার, একটি কথা, যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকি তাহলে এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো, কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে ছাতির মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছটার নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাস নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন নাইটগুলোর স্বপ্ন আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটি চাঁদ সামনের মুর্দার পাহাড়ের গা ছুঁয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।